মানে ধরো আমার একটা সম্পর্ক হয়েছে, এবার সেই সম্পর্কটা আমি কতদূর পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, আমি এখন তো মেশার সুযোগ আছে, আগে যেরকম আমাদের সময়ও আমরা মেশার সুযোগ পেয়েছি, কিন্তু তারও আগে তো মেশার সুযোগই ছিল না। কিন্তু মেশার যখন সুযোগ পাওয়া যাচ্ছে তখন একটু যে বুঝে নেওয়া যে আমি সত্যি কি আমি পরবর্তীকালে আমি এর সঙ্গে পুরোটা কাটাতে পারবো, সেটা না বুঝেই অনেক সময় হয়তো হয়ে যাচ্ছে। ওরা একসঙ্গে থাকতে শুরু করে দিচ্ছে, এবার থাকতে গিয়ে তারা দেখছে যে ওয়ার্ক করছে না। বলো, হিরোর মা হওয়া কি চারটিখানি বিষয়, নাকি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হিরোর মা তৈরি? না না, হিরোর মা সাদামাটা মানুষ, বুঝলে? হ্যাঁ। সে সাদামাটা মানুষ, সে একটি ছোট টিপ পরবে, এই সামান্য দেখো না একটা হাত খোপা করেছে, আচ্ছা, হ্যাঁ, এই এই দুগাছি চুড়ি, আচ্ছা, আমার সম্বল, এই পরে নিলাম, হয়ে গেল। কানেও একটা দুল দিয়েছে, সব সময় এইটাই আমি পরি এখানে, এই হয়ে গেল আমার সাজ। আর বোধহয় গলায় একটা ছিলছিলে একটা হার, ব্যাস। ব্যাস, হিরোর মা তৈরি। একটা টিপ পরে নেওয়া, পুরো লুকসটাই বদলে গেল। তাই কি? একদম। আচ্ছা, একটুখানি বলো তো কি চলছে এখানে গল্পে, একটুখানি আমরা জানতে চাইছি। একটা কথা বলি, এখানে না এখনো যেহেতু মেয়েটির সদ্য বিয়ে হচ্ছে, সেই জন্যে হিরোর বাড়ির সিন কম হচ্ছে। এটা সবসময় তাই হয়, মেয়ের বাড়ি যখন হয় প্রথম দিকে বিয়ের আগে, তখন ছেলের বাড়ির সিন একটু কম হয়, সেই জন্য তারা একটুখানি ব্যাকফুটে থাকে। এবার মেয়ের বিয়ে হলে এবার বোঝা যাবে। এখানে তো যা জানি শুনেছি, দুটো হিরো, দুটো হিরোর মধ্যে একজন হিরো মা আমি। কার মা সেটা তুমি বলে দাও দর্শককে। মৈনাকের মা আমি। মৈনাকের মা আমি। খুবই একটা ছোট্ট পরিবার আমাদের, খুব মানে মধ্যবিত্ত থেকেও কম, নিম্ন মধ্যবিত্ত হয়তো বলবো না, মধ্যবিত্ত পরিবার। হ্যাঁ, মধ্যবিত্ত পরিবার। মা, ছেলে, শাশুড়ি আর ছেলের পিসি, এই নিয়ে আমাদের ছোট্ট একটা সংসার। এবার এখনো আমি এই সংসারের খুঁটিনাটি জেনে উঠতে পারিনি, কেননা এখনো আমাদের গল্পে এখনো আমরা খুব বেশি ঢুকিনি, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই গল্প বেশ অন্যরকম, এখানে একটা লাভ ট্রায়াঙ্গেল আছে, সেক্ষেত্রে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। মানে জেনারেলি আমরা টেলিভিশনে বা গল্পে আমরা দেখেছি একটা মেয়ের মানে একজন ছেলে, তার আবার দুজন সঙ্গিনী থাকে, হ্যাঁ, কিন্তু এখানে গল্পটা আলাদা। তো কিভাবে দেখছো পুরো বিষয়টাকে, একটুখানি বলো। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে যে এটা হয়তো একটু আলাদাই হবে ব্যাপারটা। সবসময় গল্প যেরকম আমরা গল্প শুনতে ছোটবেলা থেকে ভালোবাসি না, সেরকমই দেখো আমরা এইখানেও যে গল্পগুলো শুরু করি, আমাদের কিন্তু প্রচন্ড সবাইয়েরই কৌতূহল থাকে যে কি অ্যাকচুয়ালি গল্পটা কি হবে, গল্পটা কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এগুলো কিন্তু আমরাও জিজ্ঞেস করি। আমরাও যখন স্ক্রিপ্ট আসে তখন আমরা ভালো করে দেখতে থাকি যে গল্পটায় কি, মানে কোনো মোচড় এলো নাকি, এই সমস্ত আর কি। সব তো বলে দিলে তো মজাটা চলে যায়। তবে হ্যাঁ, এটা আশা করি, বিয়ে তো দেখা যাচ্ছে কার সঙ্গে হচ্ছে সেটা তো বোধহয় এখন দেখা হয়েইছে। হ্যাঁ, দেখা হয়েই গেছে, আমরা অনিন্দের সঙ্গে বিয়ে হচ্ছে, অনিন্দের সঙ্গে বিয়ে হচ্ছে, তার মানে আমার ছেলে মন মরাই হয়ে গেল আর কি। এবার দেখা যাক। কিন্তু ছেলে তো বুঝতেই পারেনি তোমার ছেলে। আমার ছেলে বুঝতে পারলো না কেন, এত ক্যাবলা কেন আমি জানি না। ও ও যা, আমি কিন্তু মেয়েটি যখন প্রথম এসেছিল আমাদের বাড়িতে নমস্কার করলাম, আমি কিন্তু তখন একটা হিন্ট দিয়েছিলাম যে মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ, মানে আমি আভাস দিয়ে রেখেছিলাম, বাবু তুই কিন্তু এগোতে পারিস। সে তো নিল না, সেই কি বলবো আর, ছেলে একেবারে ওই সব কাগজ পত্র এই সমস্ত বিলি করতে করতে ওর সারাক্ষণ মাথায় ওইগুলো ঘোরে, হিসেব টিসেব।
যাতা যা তা হলো, এদিক দিয়ে মেয়েও কাঁদছে, ছেলেও মনমরা, ছেলে স্বপ্ন মনমরা হয়ে দেখছে, যাচ্ছে দুঃখে এদিক। একেবারে মরে যাচ্ছে, হ্যাঁ, সব মিলিয়ে একেবারে খুবই। তারপর আবার গান গেয়ে ফেলছে, গান গেয়ে তো আরো ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। মানে কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না। আচ্ছা অবন্তিদি, তোমার জীবনে এরকম হয়েছে, তোমাকে নিয়ে এরকম দুজন পুরুষ কোনো সময় এসেছে, মানে যারা তোমাকে একজন নিবেদন করেছে, একজন তুমি যাকে হ্যাঁ বলেছো, আরেকজন দুঃখ পেয়ে গেছে? হয়েছে, হয়েছে। অবন্তিদি, একটু গল্পটা শুনতে চাই, ফোনে মায়ের জীবনের গল্প। তখন তখন তো ওই টেলিফোন ছিল, বাড়ির টেলিফোন গুলো। এবার সে আমাদের তো একান্নবর্তী পরিবার, আমার এক দাদুর ঘরে ওই টেলিফোন ছিল। সেই টেলিফোনে ফোন এসছে, দৌড়তে দৌড়তে গেছি, আমাকে ডাকা হয়েছে, বলেছে যে তুলির ফোন। আমার ডাকলাম তুলি। এবার আমি তো ফোন ধরেছি, দেখছি সে আমার বন্ধু, সে আমার খুবই বন্ধু। একটি ছেলে, সে আমার মানে খুবই আমাদের কাছে, মানে খুব পারিবারিক ভাবে কাছের বন্ধু। এবার সেই ছেলেটি আমার বন্ধু, আমি তাকে বন্ধু হিসেবেই জানি, এবং তার সঙ্গে আমি গল্প করছি, তুই ফোন করেছিস, ইত্যাদি ইত্যাদি। এবার সে খালি গল্প ঘুরিয়ে দিচ্ছে, একটা অন্যরকম ভাবে গল্পটা চলে যাচ্ছে, আমি দেখছি। এবার তারপরে আমি দেখছি যে সে আমাকে সরাসরি জিজ্ঞেস করছে যে আম, তুই কি আমাকে এতদিন মানে কি শব্দটা বলেছিল, এখনো আমি এক্ষুনি দাঁড়াও, তুই কি আমাকে এতদিন আহ খেলালি, মানে আমি না, বিশ্বাস করুন, আমি একেবারেই খেলাইনি, মানে যেটাকে বলে আর কি, যে উম, এ করা, কি বলে ওই শব্দটাকে, কি বলবো, ওই আর কি, মানে কিভাবে বলবো, তুই আমার সঙ্গে মানে আমার ইমোশন নিয়ে খেললি। হ্যাঁ, আমার হ্যাঁ। ইমোশন নিয়ে খেললি বা কিছু, আমি বলি, একেবারেই নয়, মানে এটা তুই ভুল বুঝেছিস। সে আমাকে সে আমাকে বলেছিল, 3 বার বলবি হ্যাঁ কি না, আমি তোকে জিজ্ঞেস করব 3 বার, হ্যাঁ না না, হ্যাঁ না না। এবার ও সত্যি সত্যি, তখন তো সেও ছেলে মানুষ, আমিও ছেলে মানুষ, স্কুলে পড়ি। সে বলছে হ্যাঁ, হ্যাঁ না না, আমি বলছি না। 2nd বার বলছি কিন্তু, হ্যাঁ না না, বলছি না। 3rd বার বলছি কিন্তু, হ্যাঁ না না, আমি তো গলা ফলা শুকিয়ে গেছে, আমি খুব হয়ে বলেছি না। ফোনটা কট করে রেখে দিল, খুব কষ্ট পেয়েছিল সে। আচ্ছা, এরম হয়েছে, এরম আরো হয়েছে। এরকম অনেকগুলো হয়েছে। হ্যাঁ, হয়েছে, বুঝতে পারিনি আমি, এরকম হয়েছে। হ্যাঁ, আমার ছেলেকে আর কি দোষ দেবো না, ও যেমন বুঝতে পারে না, অনেক সময় বোঝা যায় না, জানো তো। মানে ধরো তুমি প্রচন্ড, তো এটা তো হয়তো তোমার ক্ষেত্রেও হতে পারে, মানে ধরো প্রচন্ড বন্ধুর মতন মিশছো, কিন্তু তোমার ভেতরে ভেতরে কিছু একটা বেদনা হচ্ছে, একটা ব্যথা তৈরি হচ্ছে। এবার সে সেটা বুঝছে না, সে সেভাবে তোমাকে দেখছে না, এইটা একটা হয়, এটা মেয়েদের সঙ্গে হয়, আচ্ছা, মানে ছেলেদের ক্ষেত্রেও তো হয় এরকম। ছেলেদের ক্ষেত্রেও হয়। কিন্তু এই যে এখানে প্রেমের গল্প দেখাচ্ছে এখানে এরকম ভাবে, কিন্তু এখন একদিকে দেখা যাচ্ছে আবার সম্পর্ক প্রচুর ভাঙছে, প্রচুর, মানে সেটা কিভাবে তুমি দেখছো এই সম্পর্ক ভাঙা? অহরহ হচ্ছে, খুব আগে খারাপ হতো। লাগছে, খুব খারাপ লাগছে, আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা আহ ধৈর্যটা কমে যাচ্ছে হয়তো, ধৈর্য একটু কমে যাচ্ছে। আর আমি এর সঙ্গে থাকতে পারবো কিনা বোঝার আগেই আমি থাকতে শুরু করে দিচ্ছি। মানে ধরো আমার একটা সম্পর্ক হয়েছে, এবার সেই সম্পর্কটা আমি কতদূর পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, আমি এখন তো মেশার সুযোগ আছে, আগে যেরকম আমাদের সময়ও আমরা মেশার সুযোগ পেয়েছি, কিন্তু তারও আগে তো মেশার সুযোগই ছিল না। কিন্তু মেশার যখন সুযোগ পাওয়া যাচ্ছে, তখন একটু যে বুঝে নেওয়া যে আমি সত্যি কি আমি পরবর্তীকালে আমি এর সঙ্গে পুরোটা কাটাতে পারবো, সেটা না বুঝেই অনেক সময় হয়তো হয়ে যাচ্ছে। ওরা একসঙ্গে থাকতে শুরু করে দিচ্ছে, এবং থাকতে গিয়ে তারা দেখছে যে ওয়ার্ক করছে না। আচ্ছা, এই যে নতুন জেনারেশনে যারা অভিনেতা অভিনেত্রীরা আসছে, এবং তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় ভীষণভাবে ডিপ্রেশনের তারা শিকার হয়ে যাচ্ছে, এবং খুব অল্পতে খুব তাদের চাহিদাও অনেক গগনচুম্বী, সেই অর্থে বলা যেতে পারে। কখনো তোমার মনে হয়েছে সবাই সেরকম? নয়, কিন্তু হ্যাঁ, কিছু কিছু, অনেকেরই। অনেকেই। হ্যাঁ, অল্প, আসলে
পেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আর এত বেশি মানে চারপাশটায় এত বেশি প্রলোভন না, মানে ধরো এত ভালো ভালো মল, কত মল বলো, সেই মলগুলো মানে ভর্তি সব দামি দামি জিনিসপত্র, সেগুলো কেনার ইচ্ছে হচ্ছে। তারপর সব সর্বত্র একটা অদ্ভুত হাতছানি, মানে লোভটাকে সংবরণ করতে পারছে না। সেই দোষটা কাদের? বাচ্চাদের বাবা মায়েদের? এটা কি বাড়ি থেকেই শেখা আমার উচিত? মনে হয় খানিকটা, খানিকটা না অনেকটা দায়িত্ব বাবা মার, আমার মনে হয় অনেকটা দায়িত্ব। সেটা কিরকম, কি করা উচিত মানে তাদেরকে, নতুন জেনারেশন বাবা মায়েদের কাছে কি তুমি বার্তা দেবে? দেখো, আমি এই এই সময় দেখো প্রযুক্তিগতভাবে সমস্তটাই খুব অনেকটা এগিয়ে গেছে। কাজে আমি যদি বলি না তুমি টিভি দেখবে না, না তুমি ফোন দেখবে না, এটা কখনোই হতে পারে না। কিন্তু তুমি একটু মেপে দাও, তুমি একটু সময় মেপে দাও, তুমি ছোটবেলা থেকে ভালো ভালো সিনেমা দেখাও, সিনেমা দেখতে তো বাচ্চারা ভালোবাসে। এবার আমি যদি একটু চয়েসটা করে দিই প্রথমেই, একটু ভালো ছবি দেখানোর অভ্যেসটা করে দিই, আর ভালো বই দিই। আমি ভীষণ বই প্রেজেন্ট করি, আমার বই পেতেও খুব ভালো লাগে। আমার ছেলেকেও আমি সেই জন্য, এখনকার দেখো ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ ছেলেমেয়েরা পড়ে, আমার ছেলেও পড়েছে, কিন্তু ওকে একই সঙ্গে বাংলা বইও প্রচুর দিয়েছি, এবং সেই জন্য বাংলা এবং ইংরেজিটা একই সঙ্গে পড়ার অভ্যেসটা তৈরি হয়েছে। এবার পড়ার অভ্যেসটা যদি হয়ে যায় না, তখনই ইমাজিনেশন করার ক্ষমতাটা তৈরি হয়। মানে তুমি একটা জিনিস দেখে ফেলছো যখন, তখন তুমি ইমাজিন করতে পারছো না আর অন্যরকম ভাবে কিছু। কিন্তু যখন তুমি পড়ছো, আমরা যখন ধরো আরণ্যক পড়ি True. বা বিভূতিভূষণের অন্য কিছুই পড়ি, যখনই কিছু পড়ছি তখনই আমরা সেটা কল্পনা করছি না, আচ্ছা এই জায়গাটা এরকম হতে পারে, এইখানটায় ও বসে আছে, এটা এরকম, ঘরটা ওর এরকম, তাই না? এই যে কল্পনাটা করতে পারছি, এই কল্পনা কিন্তু মানুষকে অনেকটা অনেক মানে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আর ভালো হয় তাতে। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে কি বাবা মায়েদেরও অনেক গুণ এখানে ইনভলভমেন্ট থাকে? মানে কিসের সম্পর্ক, মানে ধরো যে কোনো ছেলে ছেলে মেয়ে সম্পর্ক, মেয়েরা যে কোনো রকম বান্ধবীর সম্পর্ক, সঙ্গে সম্পর্ক, আবার যে তখন বউ হয়ে গেল বা স্বামী হয়ে গেল, যে কোনো সম্পর্ক, তো মানে সেক্ষেত্রে আমার কি মনে হয় ইন্টারফেয়ার করাটা বাবা মার উচিত নয়। সেটা যে কোনো ক্ষেত্রেই, সেটা ছেলের দিক থেকেই হোক আর মেয়ের দিক হ্যাঁ, থেকেই হোক? ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমার একটা নজর থাকবে। যেরকম ছোটবেলায়ও যেরকম বাচ্চাদের একটা নজর রাখা উচিত যে সে কি করছে না করছে আমার একটু দেখার মানে আমি যেরকম ভালো বই দেব পড়তে, ভালো ছবি গান শুনতে দেব, ঠিক সেরকম ভাবে মানে আমি তার আহ, রুচিটাকে তৈরি করে দেবো। এবার এই রুচিটা তৈরি করে দিলে একটা সময়ের পরে আমি জানি যে সে খুব ভুল দিকে যাবে না, এটা আমার বিশ্বাস। আমি যদি রুচিটা তৈরি করে দিতে পারি তাহলে সে, এবং এবং শুধু তৈরি করে দেওয়া মানে কিন্তু জানো তো, এটা একটা কথা, বাবা মারা এই তুমি এটা করো তুমি এটা পড়ো তা নয়। বাবা মা নিজে বসে বসে ফোন দেখছে আর ছেলে মেয়েকে বলছে তুমি এটা পড়ো, সেটা নয়। তখন আমিও আমার মোবাইলে আমার খুব দেখতে ইচ্ছে করছে, তাও আমি সেটা না দেখে আমি একটা বই টেনে নিয়ে পড়বো। বাচ্চা ন্যাচারালি তখন ও কি তুমি ছবি আঁকছো তুমি গান করছো, তখন বাচ্চারও তো ওই এটা হবে, মনে হবে আচ্ছা মাও তো ওরম ভাবে সময় নষ্ট করছে না, বাবাও তো করছে না ওরম ভাবে সময় নষ্ট, তাহলে আমিও এটাই করি। এটা ওরা দেখে দেখে শেখে, ওরা কিন্তু বলে করালে হয় না। আমি দরজা বন্ধ করে বলে এবার আমি প্রচন্ড পার্টি করছি, প্রচন্ড মজা করছি, হ্যাঁ, আর ওকে আমি বসিয়ে রাখলাম একটা ভীষণ মানে নিরস একটা কিছুতে, আমি সেটা কখনোই উচিত না। বেশ, এখানেই শেষ করবো। বেড়াতে নিয়ে যাওয়া, সেগুলো খুব দরকার, বেড়ানো, সময় দেওয়া চোখ খোলে, হ্যাঁ বাবা মায়ের। হ্যাঁ, আর বাইরে যাওয়া, বাইরে যাওয়া মানে কলকাতার বাইরে যাওয়া, মানে যে যেখানে থাকে তার থেকে একটু বেরো, বেরিয়ে একটু দেখাও চারপাশটা। হাসছো কেন? না, এরকম ভাবে তো কোনোদিন কথা হয়নি অমল দিদি তোমার সঙ্গে। আচ্ছা বেশ, তোমার কি মনে হচ্ছে, তুমি কি সহমত? একদম। আচ্ছা, একটু একদম শেষ, এটা হচ্ছে যে ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে অমল দিদি,
এই ধারাবাহিকটা নিয়ে এবং তোমার চরিত্র সবকিছু মিলিয়ে কি বলবে? দেখুন, আমার চরিত্র নিয়ে আমি এখন কিছু বলছি না, চরিত্রটা নিশ্চয়ই খুব ভালো হবে, কেননা এখানে যারা লেখেন আম, তাদের ওপর আমার খুবই ভরসা আছে। আমি খুব পছন্দ করি এই হাউসটাকে, এই হাউস বা পাশে ওর লীনাদির হাউস, এদের খুব খুবই ভালো লেখা হয় এখানে। খুব প্রত্যেকটা চরিত্রকে ভীষণ সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়, কাজেই আশা করি এই চরিত্রটাও খুব ভালো দিকেই এগোবে। আর কাজল নদীর জল সম্পর্কে আমি বলবো যে আপনারা দেখুন, দুপুর বেলায় তো এই স্লটটা তো একদম নতুন স্লট। আমরা তো এইটাতে অভ্যস্ত নেই সবাই, আমরা 5:30 6টা থেকে টিভি দেখার অভ্যেস। তো দুপুরবেলায় যে টাইমটায় 2টো আর 2:30-এর সময় বোধহয় দুটো দিয়েছে, তো সেই সময়টা তো গৃহিণীরাও যারা বাড়িতে থাকেন তারাও তো ঘুমিয়ে পড়েন না, তারা সেই সময়টা খাওয়া দাওয়া করে গোছানো টোছানো করেন। তো সেইটার সময় টিভিটা একটু চালিয়ে দিয়ে একটু দেখতে থাকুন একটু। আমরা চেষ্টা করছি যে এই এই সময়টাকে একটু ভালো একটা গল্প দিয়ে বাঁধার, যাতে মানুষ এন্টারটেন হয় একটু ভালো গল্পতে। অন্য কিছু না দেখে ওই সময়টা যদি একটু দেখেন, তাহলে এই স্লটটা দাঁড়িয়ে যাবে আর কি।